1999 সালের 24শে ডিসেম্বর বিকেল 4টের দিকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার IC814 কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কয়েক ঘন্টার মধ্যেই বড়দিনের উৎসব শুরু হতো এবং আগামী দিনে নববর্ষের আনন্দ মানুষের মনকে ভরিয়ে তুলেছিল, যার কারণে বিমানের মধ্যে বসে থাকা সকলের মধ্যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল। বিমানে বসে থাকা প্রতিটি ব্যক্তি সেই দিন খুবই খুশি ছিলেন এবং শীঘ্রই তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। বিমানে মোট 176 জন যাত্রী এবং 15 জন ক্রু সদস্য ছিলেন, যাদের বেশিরভাগই ভারতীয় ছিলেন। তবে এই ফ্লাইটে কিছু বিদেশি যাত্রী উপস্থিত ছিলেন। বিমানের কমান্ড পরিচালনা করছিলেন ক্যাপ্টেন দেবী শরণ, যার সহ পাইলট ছিলেন রাজেন্দ্র কুমার এবং প্রধান বিমান পরিচালক ছিলেন অনিল শর্মা। বিমানটি মাটি থেকে 10,000 ফুট উপরে উঠেছিল এবং কাঠমান্ডু থেকে নির্ধারিত সময় আকাশে উড়েছিল। নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা করা এই বিমানটি নেপাল ছেড়ে কিছুক্ষণের মধ্যেই ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে এবং মাত্র 1.5 ঘন্টার মধ্যেই নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। নিঃসন্দেহে বিমানের গন্তব্যস্থল 1.5 ঘন্টা দূরে ছিল, কিন্তু বিমানের কেউ বুঝতে পারেনি যে এই 1.5 ঘন্টার যাত্রা তাদের জন্য খুব দীর্ঘ হতে চলেছে। এরপর যা ঘটতে চলেছে তা দুঃস্বপ্নের চেয়েও অনেক ভয়ঙ্কর। প্রকৃতপক্ষে বিমানটি ভারতীয় আকাশসীমায় প্রবেশ করার সাথে সাথেই হঠাৎ মুখোশ পরা 5 জন ব্যক্তি বন্দুক হাতে যাত্রীদের সামনে দাঁড়িয়ে পড়ে। এই 5 জন সন্ত্রাসী ছিল, যাদের লক্ষ্য ছিল এই বিমানটিকে হাইজ্যাক করা। বিমানের নিয়ন্ত্রণ নিতে একজন হাইজ্যাকার বন্দুক নিয়ে পাইলটের কেবিনে প্রবেশ করে এবং ক্যাপ্টেন দেবী শরণ ও সহ পাইলট রাজেন্দ্র কুমারের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে যায়। অন্যদিকে বাকি 4 হাইজ্যাকারও যাত্রী এবং ক্রু সদস্যদের দিকে অস্ত্র দিয়ে হুমকি দিতে শুরু করে। বিমানের পরিবেশ হঠাৎ করেই ভয়াবহ দৃশ্যে পরিণত হয়। যাত্রীরা বুঝতে পারছিলেন না যে কিছুক্ষণ আগে তাদের মধ্যে বসে থাকা কিছু লোক তাদের দিকে বন্দুক তাক করা সন্ত্রাসীও হতে পারে। বিমানের নিয়ন্ত্রণ পাওয়ার সাথে সাথেই ছিনতাইকারীরা একদিকে শিশু ও মহিলা এবং অন্যদিকে তরুণ যাত্রীদের রেখে লোকজনকে বিভক্ত করতে শুরু করে। এই ঘটনায় যাত্রীরা হতবাক হয়ে গেলেও পাইলটের কেবিনে উপস্থিত সন্ত্রাসী ক্যাপ্টেন শরণ সিংকে বিমানটি পশ্চিম দিকে উড়িয়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছিল। আসলে এই ছিনতাইকারীদের লক্ষ্য ছিল এই বিমানটি পাকিস্তানে নিয়ে যাওয়া। এই 5 জন ছিনতাইকারী একটি সম্পূর্ণ পরিকল্পনা নিয়ে এসেছিল। এই সন্ত্রাসীরা এতটাই সতর্ক ছিল যে তারা একে অপরকে তাদের আসল নাম ধরে ডাকার পরিবর্তে চিপ, বার্গার, ডক্টর, ভোলা এবং শঙ্করের মতো কোড নাম দিয়ে ডাকছিল। এই 5 জন মিলে কয়েক মিনিটের মধ্যেই বন্দুকের জোরে বিমানের সমস্ত যাত্রী, পাইলট এবং ক্রু সদস্যদের মধ্যে ভয়ের সঞ্চার করেছিল। এখন বিমানটি সম্পূর্ণরূপে ছিনতাইকারীদের নিয়ন্ত্রণে ছিল, যারা এটিকে পাকিস্তানের লাহোর বিমানবন্দরে নিয়ে যেতে চেয়েছিল। ক্যাপ্টেন দেবী শরণ ছিনতাইকারীদের চাপে বিমানটি দিল্লির পরিবর্তে পশ্চিম দিকে ঘুরিয়ে দেন। বিমানটি পশ্চিম দিকে ঘোরার সাথে সাথেই ছিনতাইকারীরা তাদের পরিকল্পনা সফলতার দিকে এগিয়ে যেতে দেখে, যার কারণে তারা কিছুটা শিথিল হয়ে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে ক্যাপ্টেন ছিনতাইকারীদের চোখ এড়িয়ে ট্রান্সপন্ডারের মাধ্যমে ভারতীয় এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিমান ছিনতাইয়ের কথা জানান। এইভাবে প্রথমবারের মতো 4:40 মিনিটে ভারতীয় এটিসি ফ্লাইট IC814 এর ছিনতাইয়ের কথা জানতে পারে। এই খবর পেয়ে এটিসি সতর্ক হয়ে যায় এবং সময় নষ্ট না করে তারা তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় সরকারের ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ মানে CMGর সাথে যোগাযোগ করে বিমান ছিনতাইয়ের কথা জানায়। সেই সময় ক্যাবিনেট সচিব প্রভাত কুমার CMGর নেতৃত্ব দিচ্ছিলেন, কিন্তু তিনি এই বিষয়ে কোনো তাৎক্ষণিক পদক্ষেপ নেননি এবং কোনো ব্যবস্থাও করেননি। CMG পরিস্থিতির গ্র্যাভিটি বুঝতে না পেরে না কোনো জরুরি সভা আয়োজন করেছিল আর না কোনো ইন্টেলিজেন্স ব্যুরো বা রয়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছিল, যার কারণে ক্যাপ্টেন দেবী শরণ ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাহায্য বা কোনো সান্ত্বনা পাননি। অবাক করার বিষয় হলো, হাইজ্যাকিংয়ের প্রায় 1 ঘন্টা পরে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী হাইজ্যাকের কথা জানতে পারেন। ক্যাপ্টেন শরণ অবাক হয়েছিলেন যে কেন এমন পরিস্থিতিতেও এটিসি কোনো সাড়া দিচ্ছে না, কিন্তু কিছুক্ষণ ধরে যখন এটিসি থেকে কোনো সাড়া না আসে তখন তিনি ভবিষ্যৎ বুঝতে পেরেছিলেন। তিনি তার এবং সমস্ত যাত্রীদের ভবিষ্যৎ স্পষ্ট দেখতে পাচ্ছিলেন, যার কারণে তিনি খুবই হতাশ হয়ে পড়েছিলেন। তিনি বিমানটিকে পাকিস্তান সীমান্তের দিকে নিয়ে যেতে বাধ্য হন। কিছুক্ষণ পশ্চিম দিকে বিমানটি ওড়ানোর পর ক্যাপ্টেন শরণ বিমানটিকে লাহোরে নিয়ে যান। ক্যাপ্টেন শরণ সিং পাকিস্তানি এটিসিকে অবতরণের জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তারা ক্যাপ্টেনের অনুরোধ প্রত্যাখ্যান করেছিল। কয়েক মাস আগে ভারত ও পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয়েছিল, যেখানে ভারত পাকিস্তানকে খুবই খারাপভাবে পরাজিত করেছিল, যার কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক সবচেয়ে খারাপ পর্যায়ে ছিল। এমন পরিস্থিতিতে পাকিস্তান কোনো কারণে সন্দেহের সূচ তার দিকে টানতে চায়নি। তাই অস্বীকৃতি জানানোর পর পাকিস্তান ক্যাপ্টেনকে হুমকি দেয় যে
যদি ভারতীয় বিমান লাহোরে প্রবেশ করে তাহলে বিমানটিকে গুলি করা হবে। পাকিস্তানের জবাব ক্যাপ্টেন শরণকে সমস্যায় ফেলে দেয়। তিনি কোনো উপায় ভাবতে পারেননি। তিনি ভারতের একটি বিমানবন্দরে বিমানটি অবতরণের চেষ্টা করেছিলেন, কিন্তু ছিনতাইকারীদের তা পছন্দ হয়নি। তারা ভয় পেয়েছিলেন যে এটি করলে তাদের সুপরিকল্পিত পরিকল্পনা নষ্ট হয়ে যেতে পারে। কোনো গন্তব্য নির্ধারণ না হওয়ার কারণে বিমানটি দীর্ঘ সময় ধরে ভারত ও পাকিস্তানের সীমান্তে ঘুরতে থাকে, যার ফলে বিমানের জ্বালানি দ্রুত শেষ হয়ে যাচ্ছিল। এবং যদি বিমানটি শীঘ্রই অবতরণ না করত তবে সেটি দুর্ঘটনায় পড়তে বাধ্য হতো। এই সমস্ত ভীতিকর চিন্তাভাবনা ক্যাপ্টেনের কপালে উদ্বেগের রেখা টেনেছিল, কিন্তু তবুও এর সমাধান খুঁজে না পেয়ে তিনি আবার ভারতীয় এডিসির সাথে যোগাযোগ করেন। ক্যাপ্টেন ভারতীয় এডিসির কাছে অনুরোধ করেন যে ভারত সরকার যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তানকে যেন অনুরোধ করে ভারতীয় বিমানটিকে সেখানে অবতরণ করতে দেওয়া হয়। ক্যাপ্টেন এডিসিকে আরও বলেন যে পাকিস্তান এডিসি তাদের লাহোরে প্রবেশ করতে দিচ্ছে না। এমন পরিস্থিতিতে হতাশ হাইজ্যাকাররা যে কোনো মুহূর্তে যাত্রীদের উপর আক্রমণও করতে পারে। এই খবরে ভারতীয় কর্তৃপক্ষ সহ পুরো দেশ কেঁপে ওঠে। ভারতীয় বিমান ছিনতাইয়ের খবর দেশ ও বিশ্বের প্রতিটি সংবাদের শিরোনাম হয়ে উঠেছিল। যখন গোটা বিশ্ব ভারতের হাইজ্যাকিং মামলার দিকে মনোনিবেশ করেছিল, তখন দুঃখের বিষয় ছিল যে ভারতের অনেক হাইকমান্ড সংবাদ চ্যানেলের মাধ্যমে এই হাইজ্যাকিং সম্পর্কে তথ্য পাচ্ছিল। সিএমজি কর্তৃক তাৎক্ষণিক পদক্ষেপ না নেওয়ার কারণে ইতিমধ্যে অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই জন্য তথ্য পাওয়ার সাথে সাথে ভারতীয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয়। 6টা 30 মিনিটে ভারতীয় হাইকমিশন পাকিস্তানকে লাহোরে বিমানটি অবতরণ করার অনুরোধ করে, কিন্তু পাকিস্তান ভারতের আবেদন প্রত্যাখ্যান করে। এইভাবে ভারত সরকারের প্রচেষ্টাও পুরোপুরি ব্যর্থ হয়ে যায় এবং এখন আবারও বিমানটি ভারত ও পাকিস্তানের সীমান্তে ঘুরতে শুরু করে। তখন বিমানে মাত্র 1 ঘন্টা জ্বালানি অবশিষ্ট ছিল। এটি দেখে ক্যাপ্টেন শরণ সিং একবার শেষ চেষ্টা করেন এবং হাইজ্যাকারদের বলেন যে বিমানটির জ্বালানি শীঘ্রই ফুরিয়ে যাবে, যার কারণে বিমানটি দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তাই যতক্ষণ লাহোরের রাস্তা পরিষ্কার না হয় ততক্ষণ বিমানটিকে অমৃতসর বিমানবন্দরে অবতরণ করে রিফিউল করা উচিত। হাইজ্যাকাররা চায়নি যে তাদের দ্বারা হাইজ্যাক করা ভারতীয় বিমানটি ভারতের ভিতরে অবতরণ করুক, কারণ এটি করা হলে তাদের নিজেদেরই সমস্যা বেশি হতো। কিন্তু বিমানটি তার গন্তব্যের চেয়ে বেশি ভ্রমণ করেছিল, যার কারণে হাইজ্যাকাররাও জ্বালানি ঘাটতি হওয়ার আশঙ্কা করেছিল। অন্য কোনো বিকল্প না থাকায় হাইজ্যাকাররা ক্যাপ্টেনের কথায় রাজি হয় এবং অনিচ্ছা সত্ত্বেও জ্বালানি ভরার জন্যে অমৃতসরে বিমানটি অবতরণ করতে রাজি হয়। ক্যাপ্টেন দেবী শরণের এই প্রচেষ্টা সফলও হয়েছিল, যার কারণে হাইজ্যাক করা বিমানটি এখন ভারতীয় সীমান্তের ভিতরে অমৃতসর বিমানবন্দরে অবতরণ করতে চলেছে। যদি দেখা যায় ভারত সরকার এবং ভারতীয় কর্তৃপক্ষের কাছে পরিস্থিতি সামাল দেওয়ার এটি সবচেয়ে ভালো সুযোগ ছিল। ক্যাপ্টেন দেবী শরণও এখন আশার আলো দেখতে পান। তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে বিমানটি ভারতে অবতরণ করার পর ভারত সরকার কোনোভাবে ছিনতাইকারীদের পরিকল্পনা ব্যর্থ করে দেবে এবং সমস্ত যাত্রীদের জীবন রক্ষা করবে। কিন্তু বাস্তবে যা ঘটেছিল তা ভারতের জন্য একটি ঐতিহাসিক ভুল প্রমাণিত হয় এবং ক্যাপ্টেন দেবী শরণের শেষ আশাও ভেঙে যায়। আসলে ছিনতাইকারীরা রাজি হওয়ার সাথে সাথেই ক্যাপ্টেন শরণ সিং অমৃতসর এডিসির কাছে রাজা শানসি বিমানবন্দরে অবতরণের অনুমতি চান। অমৃতসর এডিসি অবতরণের অনুমতি দেওয়ার সাথে সাথেই তাৎক্ষণিকভাবে সমস্ত তথ্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে পাঠান এবং বিমানটি অবতরণের জন্য অপেক্ষা করে। কিছুক্ষণ পরে সন্ধ্যা 6টা 44 বিমানটি রাজা শানসি বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি অবতরণ করার সাথে সাথেই ইতিমধ্যে প্রস্তুত পাঞ্জাব পুলিশ খুবই সক্রিয় হয়ে ওঠে এবং দিল্লি থেকে পরবর্তী আদেশের জন্য অপেক্ষা করতে শুরু করে। অন্যদিকে দিল্লিতে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী হাইজ্যাকিংয়ের বিষয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের সাথে একটি বৈঠক করেন, কিন্তু হাইজ্যাকিং বন্ধ করার জন্য সবাই কোনো সমাধান পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে পাঞ্জাব পুলিশ ছিনতাইকারীদের সাথে অবিরাম যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু ছিনতাইকারীরা পাঞ্জাব পুলিশের সাথে কোনো কথা বলেনি। তারা কেবল যত তাড়াতাড়ি সম্ভব বিমানটি রিফিউল করিয়ে ভারতীয় সীমান্ত থেকে বের করে আনতে চেয়েছিল। কিন্তু যখন রিফিউলের সময় লাগতে শুরু করে তখন ছিনতাইকারীদের সন্দেহ হয় এবং তারা ক্যাপ্টেন শরণের মাথায় বন্দুক ঠেকিয়ে শীঘ্রই রিফিউল করতে বলে। কিন্তু দিল্লির হাইকমান্ড রিফিউলে বিলম্ব করার জন্য কঠোর নির্দেশ দিয়েছিল, যাতে এনএসজি কমান্ডোরা অমৃতসর পৌঁছানোর জন্য সর্বাধিক সময় পায়। এনএসজি কমান্ডোরা তাদের গন্তব্যস্থল থেকে 400 কিলোমিটার দূরে তখনও দিল্লিতেই ছিল। অমৃতসর পৌঁছাতে তাদের সময় লাগত। এইভাবে অনেক সময় কেটে যায়, কিন্তু প্লেন তখনও রিফিউল করা হয়নি। এই বিলম্বের কারণে ছিনতাইকারীদের হতাশা আরও বেড়ে যায়। তারা রেগে যায় এবং অনেক প্যাসেঞ্জারদের মারধর করতে শুরু করে। সতনাম সিং নামে এক যাত্রী এই হতাশার শিকার হন। ছিনতাইকারীরা রাগে সতনামকে বেশ কয়েকবার আক্রমণ করে, যা দেখে পুরো বিমানে নীরবতা ছড়িয়ে পড়ে। সবাই ভয়ে চুপচাপ বসে থাকে এবং ছিনতাইকারীদের কথা মতো কাজ করে।
বিমানের সাতনামের উপর হামলায় ভীত ক্যাপ্টেন আবারও কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। ক্যাপ্টেন বলেন, যদি শীঘ্রই বিমানে রিফুয়েল করা না হয় তাহলে ছিনতাইকারীরা একে একে সকল যাত্রীকে হত্যা করবে। ভারত সরকার উদ্বিগ্ন হয়ে পড়েছিল, কারণ এনএসজি কমান্ডোদের অমৃতসর পৌঁছাতে তখনও অনেক সময় লাগত। তাই যাত্রীদের নিরাপত্তার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে তারা অবিলম্বে বিমানে একটি ফিউল ট্রাক পাঠাবে। তবে ট্রাকটি কেবল ফিউল বহন করবে না, বরং পাঞ্জাব পুলিশও তাতে থাকবে। তারা জ্বালানি ভরার অজুহাতে বিমানের টায়ার পাংচার করবে, যাতে বিমানটি উঠতে না পারে। কিছুক্ষণ পর প্ল্যান অনুযায়ী জ্বালানি ট্রাকটি বিমানের দিকে এগিয়ে যায়, কিন্তু ট্রাকটি খুব জোরে যাচ্ছিল, যার কারণে এটিসি আশঙ্কা করেছিল যে হাইজ্যাকাররা ট্রাকটিকে এত দ্রুত গতিতে তাদের দিকে আসতে দেখে নিশ্চয়ই সন্দেহ করতে পারে। তাই এটিসি ট্রাক চালককে ট্রাকের গতি কমাতে বলে, কিন্তু চালক নির্দেশটি সঠিকভাবে শুনতে না পেয়ে ট্রাকের গতি কমানোর পরিবর্তে রাস্তার মাঝখানে ট্রাকটি থামিয়ে দেয়। ট্রাকটি থামা ভারত সরকারের জন্য সবচেয়ে ক্ষতিকর মুহূর্ত ছিল। ট্রাকটির হঠাৎ স্পিডে আসা এবং থেমে যাওয়া ছিনতাইকারীদের মনে সন্দেহের সৃষ্টি করে। তারা ভারতীয় কর্তৃপক্ষের পরিকল্পনা বুঝতে পারে এবং সময় নষ্ট না করে ক্যাপ্টেন শরণকে গান পয়েন্টে রেখে তৎক্ষণাৎ বিমানটি উড়িয়ে দেওয়ার জন্য হুমকি দেয়। ক্যাপ্টেন অমৃতসরের বিমানটিকে আরও কিছুক্ষণ অপেক্ষা করানোর চেষ্টা করেন, কিন্তু ছিনতাইকারীরা রাগে রূপন কাতাল নামে এক যাত্রীকে আক্রমণ করে এবং তাকে আহত করে। 25 বছর বয়সী রূপন কাতালের বিয়ে হয়েছিল কয়েকদিন আগে এবং তিনি তার স্ত্রীর সাথে এই বিমানে ভ্রমণ করেছিলেন। কিন্তু মহিলা এবং শিশুদের ছিনতাইকারীরা শুরুতেই আলাদা করে ফেলেছিল, যার ফলে রূপনের স্ত্রীও এটি জানতেন না যে ছিনতাইকারীদের আক্রমণে রূপন রক্তাক্ত এবং যন্ত্রণায় কাঁদছিলেন। ছিনতাইকারীরা এখানেই থামেনি, বরং তাদের বন্দুক লোড করে অন্যান্য যাত্রীদের দিকে তাক করে। এইসব দেখে বিমানে বসে থাকা লোকেরা চিৎকার করতে শুরু করে। তখন ক্যাপ্টেন শরণের কাছে আর কোনো উপায় ছিল না। তিনি যদি ছিনতাইকারীদের কথা না শুনতেন তাহলে বিমানে প্রচুর হত্যা হতো। তাই ক্যাপ্টেনকে বিমানটি তখনই চালু করতেই হয় এবং অমৃতসর থেকে টেক অফ করতে বাধ্য করা হয়। সন্ধ্যা 7:49 বিমানটি আবার আকাশে উড়ে যায়। বিমানটি ওড়ার সাথে সাথে ক্যাপ্টেন এবং সমস্ত যাত্রীদের যে আশা ছিল যে ভারত সরকার তাদের যে কোনো উপায়ে রক্ষা করবে, তখন তাও শেষ হয়ে যায়। সন্ধ্যা 7:40 সিএমজি এনএসজি কমান্ডোদের অমৃতসরে পৌঁছাতে বলেন। সন্ধ্যা 7:55 এনএসজি কমান্ডোরা অমৃতসরের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। যদি ভারতীয় কর্তৃপক্ষ এবং এনএসজি কমান্ডোদের মধ্যে কোনো যোগাযোগ ব্যবধান না থাকতো তাহলে বিমানের শেষ গন্তব্যস্থল অমৃতসরই হতো, কিন্তু তা ঘটেনি। অবশ্য এনএসজি কমান্ডোদের দেরিতে পৌঁছানোর পিছনে অনেক থিওরি রয়েছে, যার মধ্যে একটি হলো শশীভূষণ সিং তোমার নামে একজন যাত্রী ওই বিমানে উপস্থিত ছিলেন, যিনি একজন র এজেন্ট ছিলেন। তিনি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সচিব এনকে সিং এর শ্যালক ছিলেন। তাই এনকে সিং জেনে বুঝে কমান্ডোদের দেরি করে অমৃতসরে পাঠান, যাতে শশীভূষণ সুরক্ষিত থাকতে পারেন। এনকে সিং এর সন্দেহ হয়েছিল যে কমান্ডো পাঠানোর ফলে ছিনতাইকারীরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে এবং সমস্ত যাত্রীকে হত্যাও করতে পারে। আসল কারণ যাই হোক না কেন, তখন বিমানটি অমৃতসর ছেড়ে আকাশে উড়ে গিয়েছিল। ক্যাপ্টেন শরণ আবার পাকিস্তান এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করেন, কিন্তু পাকিস্তান আবারও লাহোর বিমানবন্দরে বিমানটি অবতরণ করতে অস্বীকৃতি জানায় এবং লাহোরের সমস্ত নেভিগেশনাল এইড এবং বিমানবন্দরের আলো বন্ধ করে দেয়। আলো নিভে যেতে দেখে ক্যাপ্টেন শরণ সমস্যায় পড়েন। তিনি বুঝতে পারছিলেন না যে বিমানটি কোথায় এবং কিভাবে অবতরণ করবে। পাকিস্তানের আকাশসীমা সম্পর্কে তার কাছে সঠিক কোনো তথ্য ছিল না। তার উপরে ককপিটে লো ফিউলের সতর্কতা শুরু হয়ে যায়। ক্যাপ্টেন শরণকে যে কোনোভাবে বিমানটিকে অবতরণ করাতে হতো। ল্যান্ডিংয়ের জন্য বিমানটিকে নিচে আনা হয়। নিচের এক জায়গায় একসাথে অনেকগুলি আলো জ্বলতে দেখা যায়। ক্যাপ্টেন ভেবেছিলেন যে এটি একটি বিমানবন্দর, কিন্তু বিমানটি মাটির কাছাকাছি পৌঁছানোর সাথে সাথে নিচের দৃশ্য ক্যাপ্টেনকে অবাক করে দেয়। আসলে নিচে কোনো বিমানবন্দর ছিল না, বরং একটি হাইওয়ে ছিল যেখানে অবতরণ অসম্ভব। ক্যাপ্টেন ভয় পেয়ে বিমানটিকে আবার উপরে তোলেন। এরপর ক্যাপ্টেন স্পষ্টভাবে পাকিস্তান এটিসিকে বলেন যে বিমানে কোনো জ্বালানি নেই এবং যদি লাহোর বিমানবন্দরে বিমানটি অবতরণ করতে না পারে তবে বিমানটি লাহোরের মাঝখানে বিধ্বস্ত হবে, যা কেবল বিমান এবং যাত্রীদেরই নয়, পাকিস্তানের জনগণকেও ঝুঁকির মধ্যে ফেলবে। পাকিস্তান তার জনগণের কথা মাথায় রেখে ল্যান্ডিংয়ের জন্য রাজি হয় এবং জ্বালানি ভরার অনুমতিও দেয়। পাকিস্তান বারবার ভারতীয় বিমানটিকে অবতরণ করতে দিতে অস্বীকৃতি জানায়। এটি তার একটি পরিকল্পনা ছিল। তারা সারা বিশ্বের সামনে একটি খেলা খেলেছিল, যেখানে তারা চাইছিল যে সাপটি মারা যাক কিন্তু লাঠিটি অক্ষত থাকুক। পাকিস্তানের আসল চেহারা পরে বেরিয়ে আসে। অবশেষে রাত 8টায় বিমানটি লাহোর বিমানবন্দরে অবতরণ করে। এখানে পাকিস্তানি কমান্ডোরা চারিদিক থেকে বিমানটিকে ঘিরে ফেলে। বিমানের যাত্রীরা ভয় পেয়ে যান, কিন্তু ছুরির আক্রমণে রূপনের অবস্থা সবচেয়ে খারাপ ছিল। রূপনের চিকিৎসার জন্যে ক্যাপ্টেন এবং ক্রু সদস্যরা
পাকিস্তানের কাছে চিকিৎসা সাহায্য চান, কিন্তু পাকিস্তান ফিউলিং ছাড়া আর কোনো সাহায্য করেনি। ফিউলিং শেষ হওয়ার সাথে সাথেই বিমানটিকে পাকিস্তান ছেড়ে যাওয়ার জন্য আলটিমেটাম দেওয়া হয়। ছিনতাইকারীদের দাবিতে এবার বিমানটিকে পাকিস্তান ছেড়ে আফগানিস্তানের দিকে উড়ে যায়, কিন্তু সেই সময় আফগানিস্তানে রাতে ল্যান্ডিং এবং টেক অফের সুবিধা ছিল না, যার কারণে বিমানটি ওমানের দিকে উড়ে যায়। কিন্তু ওমান কর্তৃপক্ষ বিমানটিকে তার সীমান্তে প্রবেশ করতে বারণ করে, যার কারণে বিমানটি তখন সংযুক্ত আরব আমিরাতের দিকে অগ্রসর হয়। ভারত সরকারের অনুরোধে সংযুক্ত আরব আমিরাত বিমানটিকে দুবাইয়ের আলমিনা বিমান ঘাঁটিতে ল্যান্ডিংয়ের জন্য অনুমতি দেয়, যার পরে বিমানটি রাত 3টের দিকে সংযুক্ত আরব আমিরাতে ল্যান্ডিং করে। সংযুক্ত আরব আমিরাতে ল্যান্ডিংয়ের পাশাপাশি ভারতীয় কর্তৃপক্ষ সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে যোগাযোগ করে এবং সেখানে তাদের কমান্ডো পাঠানোর অনুমতি চায়, কিন্তু সংযুক্ত আরব আমিরাত ভারতের অনুরোধ প্রত্যাখ্যান করে। তবে ভারতের অনুরোধে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ছিনতাইকারীদের সাথে আলোচনা করে, যেখানে ফিউলের বিনিময়ে আহত যাত্রী, মহিলা এবং শিশুদের মুক্তি দেওয়ার দাবি করা হয়েছিল। ছিনতাইকারীরা এখানে 27 জন যাত্রীকে ছেড়ে দিতে রাজি হয়, যার মধ্যে একটি মৃতদেহও ছিল। এই মৃতদেহটি আর কারো নয়, রূপেন কাটিয়ালের, যিনি চিকিৎসার অভাবে মারা গিয়েছিলেন। সমস্ত যাত্রী এবং রূপেনের মৃতদেহ ভারতীয় বিমানে ভারতে আনা হয়। সিভিল এভিয়েশন মিনিস্টার শরৎ যাদব নিজেই যাত্রীদের তুলে নিতে এবং সংযুক্ত আরব আমিরাত সরকারকে ধন্যবাদ দেওয়ার জন্য সেখানে যান। বিমানটিতে ফিউলিং হওয়ার সাথে সাথে এটি আবার আকাশে উড়ে যায়। তখন আর কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যেত, যার কারণে বিমানটি আফগানিস্তানের দিকে নিয়ে যাওয়া হয় এবং অবশেষে 25শে ডিসেম্বর সকালে বিমানটি আফগানিস্তানের কান্ধার আন্তর্জাতিক বিমানবন্দরে শেষ ল্যান্ডিং করে। কান্ধার বিমানবন্দরে বিমানটি অবতরণের সাথে সাথেই তালিবানরা বিমানটিকে চারিদিক থেকে ঘিরে ফেলে। ভারত জানতে পারে যে বিমানটি আফগানিস্তানে রয়েছে, যা ভারত সরকারের জন্য একটি নতুন সমস্যা তৈরি করে। আসলে সেই সময়ে আফগানিস্তানে তালিবানের শাসন ছিল, কিন্তু ভারত সরকার তালিবানকে স্বীকৃতি দেয়নি, যার কারণে বিমানটি আফগানিস্তানে থাকা মানে ভারতের জন্য আরেকটি সমস্যার কারণ হয়ে ওঠে। একদিকে ভারতীয় কর্তৃপক্ষ বিশ্বাস করেছিল যে ছিনতাইকারীদের পাকিস্তানের আইএসআই এবং তালিবানদের সক্রিয় সমর্থন ছিল, অন্যদিকে তালিবান বলেছিল যে তাদের উদ্দেশ্য ছিল ভারত এবং ছিনতাইকারীদের মধ্যে আলোচনা করা। তালিবানকে বিশ্বাস না করার সত্ত্বেও ভারত সরকার যাত্রীদের নিরাপত্তার জন্য তালিবানের কাছে আবেদন জানায় এবং ছিনতাইকারীদের কাছ থেকে তাদের দাবি জানতে চায়। এই সময় ছিনতাইকারীদের অহংকার আকাশ ছুঁয়ে গিয়েছিল। তারা তখন অনুভব করতে শুরু করে যে ভারত যাত্রীদের মুক্তির জন্য সব শর্ত মেনে নেবে। হাইজ্যাকাররা এই সুযোগটিকে কাজে লাগিয়ে ভারতীয় কারাগারে বন্দী 36 জন সন্ত্রাসীর মুক্তি দাবি করে। এছাড়াও ছিনতাইকারীরা সাজ্জাদ আফগানের মৃতদেহ দাবি করে, যে পাকিস্তানের জঙ্গি এবং হারকাতুল আনসারের কমান্ডার ইন চিফ ছিল, যাকে ভারতীয় জেল থেকে পালানোর সময় হত্যা করা হয়েছিল। ছিনতাইকারীরা এখানেই থেমে থাকেনি, তারা ভারতের কাছ থেকে $200 মিলিয়ন মুক্তিপণ দাবি করে। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছিনতাইকারীদের কাছে মাথা নত করতে প্রস্তুত ছিলেন না। তিনি কোনো মূল্যে তাদের দাবি মেনে নিতে চাননি, কারণ সন্ত্রাসীদের মুক্তি দেওয়ার অর্থ ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ পুনরায় শুরু করা। কিন্তু এই সব কিছুর মাঝে প্রতিটি খবর সংবাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে যাচ্ছিল। এই খবরগুলিতে একজন যাত্রীর মৃত্যু এবং অনেক যাত্রীর আহত হওয়ার খবরও অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও বিমানটি আফগানিস্তানে থাকার খবর সমস্ত সংবাদ চ্যানেল এবং সংবাদপত্রের শিরোনাম হয়ে উঠেছিল। এই সমস্ত খবরই ভারতের জনগণকে অস্থির করে তোলার জন্য যথেষ্ট। এই খবরের কারণে যাদের প্রিয়জনরা সেই বিমানে উপস্থিত ছিলেন তাদের পরিবারের অবস্থা সবচেয়ে খারাপ ছিল। বিমানে বসে থাকা যাত্রীদের পরিবার এবং আত্মীয় স্বজনদের উদ্বেগ ছিল কেবল তাদের জীবনের নিরাপত্তা নিয়ে। তারা যে কোনো উপায়ে তাদের পরিবারের সদস্যদের ছিনতাইকারীদের কবল থেকে মুক্ত করতে চেয়েছিলেন। অতএব 26শে ডিসেম্বর 1999 সালে যখন বিদেশমন্ত্রী যশবন্ত সিং ছিনতাইকারীদের বিষয়ে একটি সংবাদ সম্মেলন করছিলেন, তখন এইসব পরিবারের একটি ভিড় জড়ো হয় এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য যশবন্ত সিংয়ের কাছে আবেদন করতে শুরু করেন। এছাড়াও পরিবারের কিছু সদস্য রেগে যান এবং ছিনতাইকারীদের দাবি পূরণের জন্য যশবন্ত সিংয়ের উপর চাপ দিতে শুরু করেন। কেবল সেই পরিবারগুলিই নয়, বিরোধী দলগুলিও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করছিল। তাই সরকার ছিনতাইকারীদের সাথে আলোচনার জন্য কান্ধারে একটি দল পাঠানোর সিদ্ধান্ত নেয়। 27শে ডিসেম্বর এই দলটি কান্ধারে পৌঁছায়, যার নেতৃত্বে ছিলেন ভারতীয় পররাষ্ট্র পরিষেবার সিনিয়র কর্মকর্তা বিবেক কাজু। তালিবানরা ছিনতাইকারীদের এবং ভারতীয় আলোচনা দলের মধ্যে একটি আলোচনা শুরু করে, কিন্তু দিন কেটে যাচ্ছিল এবং ছিনতাইকারীদের এবং ভারতীয় কর্তৃপক্ষের মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল না। তালিবান ছিনতাইকারীদের তাদের $200 মিলিয়ন এবং সাজ্জাদ আফগানের মৃতদেহর দাবি
ত্যাগ করতে রাজি করায়, কিন্তু ছিনতাইকারীরা ৩৬ জন বন্দীকে মুক্তি দেওয়ার দাবিতে অনড় ছিল, যার কারণে আলোচনা তখনও কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। এই সময়ের মধ্যে বিমানে বসে থাকা যাত্রী এবং ক্রু সদস্যদের জীবন পুরোপুরি নরক হয়ে গিয়েছিল। যাত্রীরা বিমানে ওঠার পর পুরো ১ সপ্তাহ হয়ে গিয়েছিল। এর কারণে তাদের খাওয়ার জন্য খাবার বা জল কিছুই অবশিষ্ট ছিল না। এছাড়াও বিমানের টয়লেটগুলিও ওভারফ্লো করতে শুরু করেছিল। সেই সময় যাত্রীদের সবকিছুই বিরক্ত করছিল। একদিকে যাত্রীদের অবস্থা খারাপ ছিল, অন্যদিকে ভারত সরকারের উপর চাপ দিন দিন বাড়ছিল। কিছু লোক ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের সভায় প্রবেশ করে হট্টগোল করছিল, অন্যদিকে কিছু লোক প্রধানমন্ত্রী বাজপেয়ীর বাসভবনের বাইরে বিক্ষোভ করছিল। এইসব চাপের কারণে আলোচনাকারী দলকে যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল। আলোচনাকারী দল ছিনতাইকারীদের দাবি অনেকাংশে কমাতে সফল হয়েছিল। ভারতীয় কর্তৃপক্ষ ৩৬ জনের পরিবর্তে মাত্র ৩ জন বন্দীর মুক্তির অনুমতি দিয়েছিল, কিন্তু এই ৩ জন বন্দী ছিল ছিনতাইকারীদের পছন্দের। ছিনতাইকারীরা মাওলানা মাসুদ আজহার, আহমেদ ওমর শাহিদ শেখ এবং মুস্তাক আহমেদ জারগারকে বেছে নিয়েছিল। এই ৩ বন্দী পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যুক্ত ছিল। যাত্রীদের নিরাপত্তার জন্য এই সন্ত্রাসীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ৩ জন সন্ত্রাসীকে প্রথমে দিল্লিতে আনা হয়েছিল এবং তারপর একটি বিমানের মাধ্যমে জসবন্ত সিং এর সাথে কান্ধারে পাঠানো হয়েছিল। ৩ জন সন্ত্রাসী কান্ধারে পৌঁছানোর সাথে সাথেই ছিনতাইকারীরা বিমান এবং সমস্ত হস্টেসকে ছেড়ে দেয়। এই সময় ভারতীয় কর্তৃপক্ষ আশা করেছিল যে যাত্রীদের মুক্তির পর তালিবানরা ৫ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেবে, কিন্তু তালিবানরা ঠিক এর বিপরীত কাজ করেছিল। আসলে তালিবানরা ৫ জন ছিনতাইকারী এবং ভারত থেকে মুক্তিপ্রাপ্ত ৩ জন সন্ত্রাসীকে পাকিস্তানে নিয়ে যেতে সাহায্য করেছিল। তালিবানরা তাদের গাড়িতে করে তাদের সবাইকে পাকিস্তান সীমান্তে নামিয়ে দেয় এবং নিশ্চিত করে যে ভারত যেন কোনোভাবে তাদেরকে ধরতে না পারে। এই পুরো ঘটনাটি নিশ্চিত করে যে এই ছিনতাইয়ের পিছনে পাকিস্তানের হাত রয়েছে। কিছু সময় পরে যখন ভারত সরকার এই ছিনতাইয়ের তদন্ত করে, তখন হাইজ্যাকিংয়ের সমস্ত তথ্য একে একে বেরিয়ে আসতে শুরু করে। তদন্তে জানা যায় যে কিভাবে মেহেরাজউদ্দিন ওয়ানি নামে একজন সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের নেপাল সংযোগ ব্যবহার করে ৫ জন ছিনতাইকারীদের জন্য জাল পাসপোর্ট তৈরি করে এবং রাইফেল দিয়ে বিমানে উঠতে সাহায্য করে। মেহেরাজউদ্দিন ওয়ানি ছিলেন সেই সন্ত্রাসী যিনি ১৯৯৩ সালে মুম্বাই সিরিয়াল ব্লাস্টে দাউদ ইব্রাহিমের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন। দাউদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তার একটি খুব ভালো নেটওয়ার্ক ছিল, যার মাধ্যমে সে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের নরম নিরাপত্তার সুযোগ নিয়ে ছিনতাইকারীদের প্লেন হাইজ্যাকিংয়ে সাহায্য করেছিল। তদন্তে ৫ জন ছিনতাইকারীর পরিচয়ও প্রকাশ পেয়েছিল। জানা গিয়েছিল যে ৫ জন ছিনতাইকারী পাকিস্তানের বাসিন্দা, যাদের আসল নাম ছিল ইব্রাহিম আক্তার, সানি আহমেদ কাজী, শহীদ আক্তার সাহিদ, শাকির এবং জহুর মিস্ত্রি। ৫ জনই হারকাতুল মুজাহিদ্দিন নামক একটি পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যুক্ত ছিল। এছাড়াও তদন্তকারী দল আরও জানতে পারে যে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুবও এই ছিনতাইয়ের পিছনে ছিলেন। তিনি তালিবানের সর্বোচ্চ নেতা মোল্লা ওমরের ছেলেও ছিলেন। এর অর্থ হলো যে এই সমস্ত কিছু পাকিস্তানি করেছে, যাদের উপর তালিবানের সমর্থন ছিল। এইভাবে ৩ জন সন্ত্রাসীকে মুক্তি দেওয়ার বিনিময়ে ৩১শে ডিসেম্বর ১৯৯৯ সালে সমস্ত যাত্রী এবং সদস্যদের কান্দার থেকে নয়াদিল্লিতে আনা হয়েছিল। ভারত সরকার তাদের সকলকে নিরাপদে ফিরিয়ে আনতে সফল হয়েছিল, কিন্তু ভারত এই সাফল্য অনেক চড়া মূল্যে পেয়েছিল।